পাত্রপক্ষের লোকজন আমাকে দেখেই মুখের ওপর না করে দিল, এমন ময়লা গায়ের রং, এই মেয়ে তো কড়াইয়ের কালির চেয়েও কালো। না না, আমাদের একটা মাত্র ছেলের জন্য এমন বউ চাই না। কথাগুলো পাত্রের মা বলছিল। ওদের সামনেই চোখের জল আমার বাঁধ ভেঙে পড়তে শুরু করলো। লজ্জায় অপমানে মাথা নিচু করে আছি, আর পাত্রপক্ষের লোকজন সমানে নাক ছিটকিয়ে যাচ্ছে, সাথে ঘটককেও গালিগালাজ দিচ্ছে। কি হে ঘটক, খুব তো বলেছিলে মেয়ে মায়াবতী, দেখলেই নাকি ছেলের বউ করে নিয়ে যেতে চাইবো, এই কি তার নমুনা? পাত্রের বাবা ঘটককে ইঙ্গিত করে কথাটা বলল। ঘটক না মানেই এক বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওনারও যেন কিছু বলার নেই, আর থাকবেই বা কিভাবে? উনি তো মিথ্যা বলে ওদেরকে নিয়ে এসেছে এখানে। কান্তাইয়ের কালির মতো মেয়েকে কি কেউ চায় তার ঘরের বউ করে নিয়ে যেতে? চলো হে, এখানে থাকলে গা কেমন জানি গুলিয়ে যায়। পাত্রের মা ঘিনঘিনে ভাব নিয়ে বলল। এতক্ষণ বাবা চুপচাপ ওদের কথা শুনছিল, কিন্তু এবার মুখ খুলল। মানুষকে তার গায়ের রঙে বিচার করবেন না, ভেতরে লুকিয়ে থাকা মনটাকে যাচাই করে নিতে হয়। আর এই কালো কালো করছেন, কালো না থাকলে কি ফর্সার কোনো মূল্য থাকতো? সারা গায়ে চামড়া আবৃত থাকলেই সুন্দর হওয়া যায় না, রূপে গুণে সুন্দর হতে হয়। আর এই রূপ নিয়ে বসে আছেন আপনাকে রূপবতী, এই রূপের জন্য বলা যেতেই পারে, কিন্তু মায়াবতী নয়। মুখে মেকআপের বস্তা লাগিয়ে আবার এসেছেন আমার মেয়েকে নিন্দা করতে। পাত্রের মাকে ইঙ্গিত করে কথাটা বলল বাবা। বাবার কথায় পুরো আমসির মতো চুপসে গেছে সবাই, তবুও পাত্রের মা কিছুটা তেজ নিয়ে বলল, দেখুন আপনি কিন্তু আমাদের অপমান করছেন। ও মাথায় অপমান বোধ আছে তাহলে আপনার? আপনি যখন আমার মেয়েকে অপমান করেছেন তখন এই কথাটা মাথায় ছিল না। আপনাদের আমি দেখে নিব, আঙ্গুল তুলে বলল পাত্রের বাবা। চলো এখানে আর এক মুহূর্তের জন্যও নয়। হ্যাঁ হ্যাঁ যান, আমিও চাই না আপনাদের মতো মানুষকে এখানে রাখতে। ওনারা চলে যাচ্ছে, কিন্তু পাত্রের ওঠার নাম নেই। উনি সোফায় বসে আছে। খোকা চলে আয়, এখনো ওখানে কেন তুই? মা, আমি ওনাকেই বিয়ে করতে চাই। পাত্রের কথা শুনে হাই ভোল্টেজের একটা বড় শখ খেলাম, সাথে বাকি সবাই। আমার মতো একটা কালো মেয়েকেও কেউ বিয়ে করতে চায় জানা ছিল না। হোয়াট রাবিশ! এই ঘরে আত্মীয়তা করার কোনো মানেই হয় না, চলো এখানে থেকে। ছেলের মা ছেলেকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল, আর ছেলেও অনেকটা বাধ্য ছেলের মতো চলে গেল। রাগ করে কটমটে চোখে বাবার দিকে তাকালাম। আমার কালো পরিটার রাগ উঠে গেছে এর মধ্যে। বাবা, তোমার এভাবে আমাকে অপমান না করলেই কি নয়? কতবার বলেছি আমি বিয়ে করব না, কিন্তু তুমি শোনো নাই, আমি কি বোঝা হয়ে আছি তোমার? এই উপহাসগুলো কেন বাবা? বড় হয়েছিস মা, এভাবে বাবার বাসায় আর কতদিন থাকবি? তোমার বাসায় থাকতে যদি সমস্যাই হয় তাহলে সরাসরি বলে দিতেই পারো, আমি চলে যাব এখান থেকে। তবুও এভাবে সবার সামনে আমাকে লজ্জায় ফেলো না। বাবা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা তুই যে কালো, এটা নিয়ে কি কোনো দুঃখ আছে তোর? মাথা নাড়িয়ে না বললাম। তাহলে দুঃখ পাস কেন? অন্যের কথায় কান দিতে নেই মা। তাছাড়া বাহিরের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য নয়। তোমার এই উপদেশগুলোর কাজ বারবার হেরে যায় আমি। কিন্তু এভাবে আর কতদিন বাবা? এটা নিয়ে 15 বার অপমানিত হতে হলো। নিজেকে সম্মান করতে শেখো, যে নিজেকে সম্মান দিতে জানে না অন্যেরা তাকে কি সম্মান দিবে? আর তাছাড়া তুই বা কম কিসে, পড়ালেখায় কাজকর্মে সব জায়গায় পারদর্শী। এগুলো মানুষ দেখে না বাবা, মানুষ গায়ের রংটাই দেখে। বাহিরের রংটা কিছুদিন পর রঞ্চটা হয়ে যায়, কিন্তু ভেতরেরটা নয়। বাবার কথায় আর কথা বাড়ালাম না, চুপচাপ রুমে চলে গেলাম। মনকে জ্ঞানের অঙ্কুশ দিয়ে বশ করতে চাই, কিন্তু পারিনি। ঘুরে ফিরে সেই কষ্টটা চলে আসে। কালো মেয়ে বলেই ভালোবাসা নিষেধ, কালো মেয়ে বলেই কালো টিপ জামা কাপড় পরা নিষেধ, কালো বলেই একটু সাজগোজ করা নিষেধ।
শিরিষ কাগজ দিয়ে মুছলেও নাকি গায়ের ময়লা উঠবে না কখনো। বাবা ফর্সা মা ফর্সা, একমাত্র আমি যে কিভাবে কালো হলাম ভগবানই জানে। মাঝে মাঝে বাবাকে প্রশ্ন করে বসি, বাবা তোমার মতো একটা ফর্সা মানুষের এমন কালো মেয়ে হলো কি করে? বাবা কিছু বলতে গিয়ে থেমে যায়। পরে বলে, ভগবানের কাছে আমি একটা কালো পরি চেয়েছিলাম, তাই উনি আমার ইচ্ছেটা পূরণ করেছে। আর আমার তো কালো মেয়েকেই ভালো লাগে। বাবার কথায় আর কথা না বাড়িয়ে উঠে যায় ওখান থেকে। পৃথিবীর প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার সন্তান রাজকন্যার মতো। একমাত্র বাবা মায়ের কাছেই সন্তানের কোনো বিভেদ থাকে না। বরাবরের মতো আজকেও পাত্রপক্ষের সামনে বসে আছি। 16 নাম্বার এটা। আজ পাত্র আসেনি, শুধু বাবা মা এসেছে পাত্রে। কিছুক্ষণ পর ওনারা হাতে একটা আংটি পরিয়ে চলে গেলেন। বাবা মাকে বলে গেলেন 2-1 মধ্যে ওনারা তাদের পুত্র বধূকে বাড়িতে দেখতে চায়। বেশ অবাক হয়ে গেলাম। কি হলো এই একটা মুহূর্তে? স্বপ্ন দেখছি না তো? আমার মতো কালো মেয়েকেও কেউ বউ করে নিতে চায়। আচ্ছা, ওনার ছেলে কি আমাকে দেখেছে? না দেখলে পরে কি হবে? বিয়েটা ভেঙে গেলেও তো এই গ্রামে মুখ দেখানো দায় হবে। কিন্তু আমার চিন্তাকে ভেদ করে বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল। বাসর ঘরে বসে আছি। কিছুক্ষণ পর উনি চলে আসলেন। প্রণাম করতে গেলেই দুপা পিছিয়ে যায়। অবাক হয়ে তাকালাম। লম্বা ফর্সা, বেশ গোলগাল মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা, চোখ দুটো উদাস ভাবে। এমন একটা মানুষ আমাকে বিয়ে করলো কেন এখনো ভেবে পাচ্ছি না। নাকি আপনার? আবারও অবাক হয়ে গেলাম, নাম না জেনেই বিয়ে করেছে। অবশ্য আমিও নাম জানি না ওনার। মাথা নিচু করে বললাম, আজ্ঞে পূর্ণিমা রায়। বা, বেশ ভালো নাম। তা কোন এঙ্গেল থেকে আপনি পূর্ণিমার মতো দেখতে? চোখ দিয়ে এই বুঝি বৃষ্টি নামে। মাথা নিচু করে আছি, অপমানে কান গরম হয়ে গেছে। উনি আবারও বললেন, যে মদন নামটা রেখেছে তাকে বলবেন নামটা পাল্টিয়ে যেন পূর্ণিমা থেকে অমাবস্যা রাখে। কথাটা বলে খাট থেকে বালিশ নিয়ে সোফায় চলে গেল। লাইট অফ করে শুয়ে পড়লেন সোফাতেই। এদিকে আমার বুকটা ফেটে যাচ্ছে, নিউই দিয়ে কোন খেলা খেলছে আমার সাথে। বারবার কেন আমাকেই অপমানিত হতে হয়? আর এই মানুষটার সাথেই বা কিভাবে কাটাবো বাকি জীবন? নাকি আবার ও বাবা মায়ের বোঝা হয়ে ঘরে ফিরতে হবে? সকালে ওনার ডাকে ঘুম ভেঙে গেলাম। অনেকটা অবাকই হয়ে গেছি এভাবে গা ঝাঁকিয়ে ডেকে তোলাতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বাজে। বাবার বাসায় তো 7টার আগে ঘুম থেকে উঠিনি, আর এখানে 5টায়। চোখ কচলিয়ে ওনার দিকে তাকালাম। এই অমাবস্যা আমাকে 1 কাপ চা করে দেওয়া যাবে? বাকি ভালো মানুষ মুহূর্তের মধ্যে অমাবস্যা নামটাও ফিক্স করে ফেলছে। আগে আপনি বসুন, আমি করে আনছি। দাঁড়ান, রান্নাঘর চেনা আছে তো? মাথা নাড়িয়ে না বললাম। আচ্ছা থাক, লাগবে না, যান স্নান করে আসুন। মানে, স্বামীর আদেশ শুনতে হয় জানেন তো। এবারও মাথা নাড়িয়ে হুম বললাম। হুর, তাহলে লক্ষ্মী মেয়ের মতো স্নানটা করে আসুন। আমার মতো অমাবস্যাকে আবার লক্ষ্মী মেয়েও বলা যায়। আর কোনো কথা না বাড়িয়ে স্নানটা সেরে আসলাম। আয়নার সামনে দাঁড়িয়ে সোজা সিথি করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। সারা জীবন বাঁকা সিথিতেই কেটে গেছে, আর আজ সোজা করতে যেও পাচ্ছি না। যতই সোজা করি না কেন ঠিক বাঁকা হয়ে আসে। এর মধ্যে উনিও স্নান করে এসেছে। রুমে এসে দেখে পূর্ণিমা চুল নিয়েই পড়ে আছে। কখনো নিচ থেকে ধরে উপরে হাতে চালিয়ে সোজা করছে, তো কখনো সাইড দিয়ে করার চেষ্টা করছে। যখন সহজভাবে সোজা হয় না তখন সোজা করার প্রয়োজন কি? সিঁদুর দিতে পাচ্ছি না, সোজা সিথি না হলে সিঁদুর দিব কিভাবে? বাঁকাতেই দিন। বাঁকা সিথিতে দিলে খারাপ লাগবে, আর বাকিরাও খারাপ বলবে। আপনাকে এমনিতেও খারাপ লাগছে, ভালো কি লাগে দেখতে? মুহূর্তেই আবার মনটা খারাপ হয়ে গেল। দেখতে খারাপ বলেই কি সব সময় খোঁটা দিতে হবে? সিঁদুরটা নিয়ে বাঁকা সিথি দিয়ে দিতে গেলাম, কিন্তু উনি এসে কৌটোটা নিয়ে নিলেন। হাত দিয়ে চুল সোজা করে সিথিতে সিঁদুর পরিয়ে দিলেন।
এত বড় থিঙ্গি মেয়ে এখনো চুল সামলাতে পারে না। রোজ রোজ আপনার চুল ঠিক করে সিঁদুর পরানোর জন্য সিঁদুর থাকবে না। যত দ্রুত সম্ভব শিখে নিবেন। ওনার দিকে তাকালাম। মানুষটাকে যতটা খারাপ ভেবেছি ততটা নয়, আর খারাপ বলাটাও ঠিক নয়। ওনার জায়গা থেকে তো ঠিকই আছেন উনি। এমন সুন্দর একটা মানুষ আমার মতো কুৎসিত মেয়েকে বিয়ে করলো কেন, এটাই বুঝতে পারলাম না এখন পর্যন্ত। বিয়ে ঠিক হওয়ার পরেও এই বিয়েটা নিয়ে অমত ছিল আমার। বারবার একটাই ভয় ছিল, পরবর্তী জীবনটা কেমন হবে। একটা সুন্দর সুষ্ঠু জীবন পাবো তো। চিন্তায় কেটে গেছে কয়েকটা দিন। এর মধ্যে উনিও কখনো আমাকে দেখতে চায়নি, আর আমারও দেখা করা হয়নি। বাবা মা দেখেছে। বাবার পছন্দে পূর্ণ বিশ্বাস। আমার বাবা বলেছে ছেলে রাজপুত্রের মতো। ছাদনা তলায় সেদিন প্রথম দেখি। আসলেই উনি রাজপুত্রের মতো। পান পাতার ফাঁকেই ভেবেছিলাম বিয়েটা ভেঙে যাবে এই বুঝি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি হাসি মুখেই বিয়েটা করলেন। সিঁদুরটাকে ঘোর ভেঙে গেল। এই অমাবস্যার পূর্ণিমা এভাবে আমাকে না দেখে পূজায় বসুন। আপনি পুজোর জন্য স্নান করতে বলেছেন। দুটো কারণে বলেছি। হ্যাঁ, একটা পুজোর জন্য, তবে আরেকটা বাহিরের মানুষকে দেখানোর জন্য। ঠিক বুঝলাম না। স্নান না করলে সবাই ভাববে আমাদের মাঝে এ হয়নি, আর এ না হলে এ হয়নি। পূর্ণিমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এ না হলে এ হয়নি? হ্যাঁ না মানে হ্যাঁ ওটাই। ও আচ্ছা, তবে এটা কি সিধুবাবু? এমা ছি ছি ছি। হ্যাঁ এ মানে ছি। কিন্তু এটা কি? বোকা মেয়ে, ছি বলেছি আপনি হাজবেন্ডের নাম ধরাতে। জানেন না স্বামীর নাম ধরে ডাকতে নেই। দুঃখিত, ভুল হয়ে গেছে। কিন্তু বাসর, বুঝলেন তো, বাসর হয় নাই। বাসরের কথাটা শুনে কেমন যেন লজ্জা লাগলো। আর দাঁড়িয়ে না থেকে ছুটলাম পুজোর ঘরে। কিছুক্ষণ পর উনিও আসলেন। একসাথে পুজোটা শেষ করলাম। আপনি কি প্রতিদিন পুজো করেন? না, তবে আজ মনে হলো করাটা প্রয়োজন। একটা অমাবস্যার চাঁদ ঢুকেছে জীবনে, তাই বিপদ তারিণী পুজো করলাম। সিধু কথাটা বলেই বেরিয়ে গেল। পূর্ণিমা ধপ করে বসে পড়ল ঠাকুর ঘরের মেঝেতে। এ কেমন মানুষ, অতি সুন্দর করে অপমান করে। শিক্ষিত মানুষের মার প্যাঁচায় আলাদা। এখন পর্যন্ত বিয়েটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কি হবে শেষ পর্যন্ত? রুমে ঢুকতেই সিধু সামনে আসলো। কিছু বলবেন? হুম, শোনেন, আমাদের মাঝে যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, এটা যেন এই চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ থাকে। বাহিরের কাউকে জানবেন না। কিন্তু আমি তো মিথ্যা বলি না। আর শুধু শুধু মিথ্যা বলবো কেন বড়দের? তাছাড়া আমি বাবার থেকে তো কিছু লুকাতেই পারবো না। উনি মুখ দেখেই মনের কথা পড়তে পারে। আমি আপনার স্বামী। স্বামীর কথা মানা স্ত্রীর কর্তব্য। ক্ষমা করবেন, আমি আপনার স্ত্রী হওয়ার আগে আমার বাবার মেয়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘস্থায়ী নাও হতে পারে। যদিও বা আমি চাই আমার স্বামী যেন সারা জীবন আমার জীবনে থাকে, তথাপি আমার চাওয়ার ওপর তো সব নির্ভর করে না। আর আমি প্রথম দিনেই বুঝে গেছি আপনি আপনার জীবনে আমাকে চান না। কেন চান না সে কৈফিয়ত চাইবো না আপনার থেকে, আমি এমনিতেও বুঝি। তবে আপনি চাইলে আমি আপনার জীবন থেকে চলে যাব আজই, তবুও মিথ্যা বলতে পারবো না। কথাটা শেষ হতে না হতেই ঠাস করে একটা থাপ্পড় মারল পূর্ণিমার গালে সিধু। বাসর রাতের পরের দিন সকালেই মার মেঝেতে ধপ করে বসে পড়ল পূর্ণিমা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সেদিনের সেই চরটা মারার পর থেকে সিধুর সাথে তেমন কোনো কথা হয়নি, শুধুমাত্র বাবা মায়ের সামনে টুকটাক কথা বলে গেছে। আর আমিও চাইনি কথা বলতে। এমন অনিশ্চিত একটা সংসার নিয়ে ভাবার মানে হয় না। আমি না হয় সেদিন মজা করে বলেছিলাম বাবার থেকে লুকাতে পারবো না, কিন্তু উনি একটুও তো বুঝতে চাইলো না আমাকে। একটা মেয়ে কি করে পারবো তার বাবাকে কষ্ট দিতে? একই ঘরে যেন আমরা দুই জগতের বাসিন্দা বিরাজ করি।
বিয়ের হওয়ার 9 দিন হয়েছে আর ওনার সাথে অনিশ্চিতই হওয়ার 8 দিন। আমি আমার মতো আর উনি ওনার মতো চলছি ফিরছি। সন্ধ্যা দিক দিয়ে জানালার ধারে বসে আছি। বাসায় বাবা মা কেউ নাই। সিধু সম্ভবত বাহিরে গেছে। দূর থেকে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে। কতটা পরিপূর্ণ সে আজ। গা থেকে ঠিকরে নির্জ্যোৎস্না বের হচ্ছে। মন ভালো করার মতো এই একটা উপায় আমার ভালোভাবে জানা। যখনই মন খারাপ হয় আকাশের দিকে তাকিয়ে থাকি। দিনের আকাশে সাদা মেঘের ভেলার সাথে নীল রঙের লুকোচুরি আর রাতের আকাশে চাঁদ নয়তো তারা দেখা, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। চাঁদের দিকে তাকিয়ে সিধুর ব্যাপারে ভেবে যাচ্ছিলাম। মানুষটা আসলে কি চায় জানি না, কেনই বা বিয়ে করলো সেটাও বুঝি না। শুধু এটুকুই মনে হয় খারাপ উদ্দেশ্য নিয়ে বিয়ে করেনি। হঠাৎ চোখ দুটো আবরণ করে নিল কে জানি। দেখতে পাচ্ছি না পেছনে কে। চোখ থেকে হাতটাও সরাতে পারছি না। কে কে আপনি? কোনো কথা নয়, চুপচাপ থাকুন আর আসুন আমার সাথে। গলা শুনে বুঝে গেলাম কে এসেছে। সিধু বাবু আপনি? আর চোখ কেন ঢেকে রেখেছেন এভাবে? আর কতবার বলবো আপনাকে স্বামীর নাম মুখে নিতে নেই অমাবস্যা। উফ, আবার সেই এক নাম অপমান করার সুন্দর পন্থা। আচ্ছা হাত ছড়ান, আমি যাচ্ছি আপনার সাথে। না, হাত ছড়ানো যাবে না, এভাবেই যেতে হবে। আচ্ছা চলুন। উনি হাত সরিয়ে একটা ওড়না দিয়ে চোখ বেঁধে নিল। তারপর হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে। কখনো উঁচু আর কখনো নিচু, বোধ হয় সিঁড়ির ওপর আছি। কিছুক্ষণ পর আবরণ মুক্ত করে দিল, চোখ কচলিয়ে সামনে তাকালাম। ছাদে নিয়ে এসেছে। ওনার দিকে তাকাতেই হাতটা চাঁদের দিকে করলো। আজ দুটো চাঁদ দেখতে পাচ্ছি জানেন তো। অবাক হলাম ওনার কথায়, আকাশে আবার দুটো চাঁদ উঠবে নাকি? হতেও পারে ভিন্ন গ্রহে তো নাকি অনেক চাঁদ ওঠে, এই গ্রহেও উঠতে পারে। আকাশের পানে এদিক সেদিকে তাকাচ্ছি কিন্তু কোথাও নেই। সেই তো একটাই চাঁদ। ভরা পূর্ণিমা, চারিদিকে সন্ধ্যা, এখনো পার হয়ে যায়নি কিন্তু চারিদিকে সন্ধ্যার আভাসটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে মায়াবী এক রাত। সিধুবাবু কখন আমার পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। কাঁধের কাছে মুখ এনে বলল, আজকের এই সন্ধ্যাটা আরো একবার এসেছিল মনে পড়ে আপনার? আজকের মতোই ঠিক সেদিনও আমি এভাবেই ছিলাম আপনার পাশে, আর এভাবেই বলেছিলাম আকাশে দুটো চাঁদ আজ উঠেছে। সেদিনও আপনি আমার কথা বিশ্বাস করে আকাশের দিকে তাকিয়েছিলেন, আর আজও কিভাবে তাকিয়ে আছেন। চমকে উঠলাম ওনার কথা শুনে। চট করে পেছনে ফিরলাম। আপনি কি আজও চিনতে পারেননি আমাকে অমাবস্যা? মুখ দিয়ে একটা শব্দই কেবল বেরিয়ে এলো, সিদ্ধার্থ। সিধু মাথা নাড়িয়ে হুম বলল। অবাক হয়ে তাকালাম ওর দিকে। সেদিনের সেই পিচ্ছি ছেলেটা আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, আবার সে কিনা আমার স্বামী। আর আমি চিনতেই পারলাম না এতদিনে। আজ থেকে প্রায় 8 বছর আগে এক বিয়ে বাড়িতে গিয়ে ছাদে দাঁড়িয়েছিলাম এমন একটা পূর্ণিমা সন্ধ্যায়। 10-11 বছরের একটা পুচকু ছেলে সেদিন এসে আমার পেছনে দাঁড়িয়েছিল, বুঝতেই পারিনি। আমি এতটাই চাঁদ দেখাতে ব্যস্ত ছিলাম যে খেয়াল ছিল না অন্যদিকে। আজকে আকাশে দুটো চাঁদ উঠেছে জানেন তো। পেছনে থেকে কণ্ঠস্বরেটা ভেসে আসে। পেছনে না তাকিয়েই বলি, ঘুম। আচ্ছা তো 2 নাম্বার চাঁদটা দেখান তো। এমন কথায় ঘোর কেটে গেল। এ কি বলেছি আমি, আকাশে আবার দুটো চাঁদ হয় নাকি? নিজে গাধা সে তো ভালোভাবেই জানি। তারপরও আকাশের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম দুটো চাঁদ আছে কিনা। পিচ্ছি তো হেসেই শেষ। বোকার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আমি সিদ্ধার্থ, 7-এ পড়ি। আপনি? পূর্ণিমা।
ক্লাস 9-এ পড়ি। উমা নামটাকে রেখেছে। দাদু, এত উল্টা নাম দেখছি। আপনার নাম অমাবস্যা রাখা লাগতো, যে রেখেছে সে রামবোকা। কেন জানি না সেদিন এই পিচ্ছিটার কথায় রাগ করতে পারিনি। শুধু নামটা উচ্চারণ করেছিলাম, সিদ্ধার্থ। এমা ছিছি, স্বামীর নাম ধরতে নেই। স্বামী? অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, কিন্তু উত্তর পাইনি। কিছু না বলেই চলে যায়। এরপর খুঁজেও পাইনি। এতদিনে সে কথা মনে না থাকাই স্বাভাবিক, কিন্তু এ কিভাবে? মাথায় তো কিছুই আসছে না। আপনাকে সেদিন দেখেই ভালো লেগে যায়। মনের অজান্তেই আপনি আমার মনে ঢুকে পড়েছেন, সেটা তখনই বুঝতে পেরেছি। আপনার সেই কাজল কালো চোখ, খোবায় গন্ধরাজ আর তার থেকে বেরিয়ে আসা সুগন্ধ এক নিমিষেই আমার মন কেড়ে নিল। এরপর প্রতিনিয়ত আপনাকে চুপি চুপি অনুসরণ করা আমার একটা রুটিন হয়ে গেল। আপনাকে বলতে চেয়েছিলাম অনেকবার, ইচ্ছে করছিল চিৎকার করে বলি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি জানি সেদিন আপনাকে এই কথাটা বললে আপনি তাচ্ছিল্য করে ফিরিয়ে দিতেন আমাকে। আমি ছোট বলেই তাই আস্তে আস্তে দূরে সরে আসলাম আপনার থেকে। আমি আপনার অজান্তেই আপনার কাছে এসেছিলাম, আর আপনার অজান্তেই আপনার দূরে সরে গিয়েছিলাম, কিন্তু একটুও বুঝতে পারেন নাই আপনি। আপনার আড়ালে থেকে বড় হয়েই সামনে এসে বিয়ে করলাম, কিন্তু মনে মনে একটা কথা ঘুরপাক খাচ্ছিল, আপনি আমাকে চিনতে পারবেন তো? আমি নির্বাক হয়ে শুনে যাচ্ছি ওর কথা। আজ আমি যেন মুগ্ধ শ্রোতা, আরো ভালো একজন বক্তা। বিশ্বাস করুন, আমি একটা আবেগে ছিলাম যে আপনি চিনবেন আমাকে, কিন্তু আপনি না পারাতে আমার খুব কষ্ট লেগেছিল। আমি সেই প্রথম দিন থেকেই আপনাকে সংকেত দিয়েছিলাম। আমি অমাবস্যা বলার পরেও যখন চিনলেন না, তখন খুব রাগ হয়েছিলাম, ভেবেছিলাম আর বলবো না। এরপরেও আমি বলতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে সংবরণ করতে না পেরে চড় মেরে ফেলি আপনাকে। আমার ভুল হয়ে গেছে জানি, তবুও আমি চাচ্ছিলাম আপনি একবার আমার কাছে আসুন, একবার ভালোবাসুন। কিন্তু আপনি এলেন না। জানেন তো খুব কষ্ট হয়েছিল আমার এ কয়দিন। কিন্তু আর পারবো না আমি একই ঘরে থেকে দু ঘরের বাসিন্দা হতে। সেদিন যে বয়সের ভয় বলতে পারিনি, আজ সেই ভয়টাকে সত্যি করবেন না প্লিজ। চোখে জল এসে গেল। একটা মানুষ আমাকে এতটা ভালোবাসে আর আমি বুঝতেই পারলাম না। আমি তো এমনই একজনকে চেয়েছিলাম যে শুধুই আমার ভাবনায় থাকবে, যার কাছে আমার রূপটা নয় মনটা বাধা পড়বে। সিধু হাঁটু গেড়ে সামনে বসে আছে, হাতে গন্ধরাজ ফুল নিয়ে। অনেক অনেক ভালোবাসি আপনাকে। আপনি আমার পূর্ণিমা সন্ধ্যা হবেন। কথা দিচ্ছি আপনার চোখের জলের কারণ হব না কখনো। আমি এখনো মনে হয় স্বপ্ন দেখছি। বারবার মনে হচ্ছে ঘুম ভেঙে গেলে সব মিথ্যা হয়ে যাবে। এতটা পাওয়া ছিল আমার। এজন্যই সবাই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আর অপেক্ষা করালাম না, কিছু বলার শক্তিও পেলাম না, শুধু বললাম ফুলটা খোপায় পরিয়ে দিন। সিধু চুল সামলাতে ব্যস্ত, আর আমি ব্যস্ত ওর ভালোবাসার সাগরে সাঁতার কাটতে। হ্যাঁ, আমিও ভালোবাসি তোমাকে। সেই ছোট্ট বেলার সারল্য মুখটা দেখে আমিও প্রেমে পড়েছিলাম, খুঁজেছিলাম অনন্তকাল, পাইনি, বিয়ের পরে পেয়ে ঠিকই চিনেছিলাম। চেয়েছিলাম নিজে এসে বলা, অমাবস্যা বড্ড ভালোবাসি তোমাকে। একাকী এক নিভৃতে এসে হাতটা ধরে রাখো কোনো এক পূর্ণিমা সন্ধ্যায়। সমাপ্ত।